প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব এবং সেই সাথে নিউটনের যে তিনটি সূত্র আছে সেই তিনটি সূত্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কগুলি কী তাই দেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রটি কী ছিল। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি যে সামেশান এফ সমান এম এ, তাই না? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা পাই, তাই তো? যেখানে সামেশান এফ দ্বারা কী বোঝায়, যে বস্তুর লব্ধি বল বা নিট বল। যদি বস্তুর নিট বল শূন্য হয়, যদি বস্তুর নিট বল এফ শূন্য হয়, অর্থাৎ বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, যেহেতু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে যেতে চাচ্ছি, প্রথম সূত্রটা একটু মনে করার চেষ্টা করি। প্রথম সূত্র কী ছিল, যে যদি কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে সমবেগে গতিশীল থাকবে, তাই তো? তাহলে শর্তটা কি, যদি বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করা না হয়, তাই না? এটা হলো শর্ত। মনে করি যে বস্তুর নিট বল বা লব্ধি বল হলো শূন্য। যদি বস্তুর লব্ধি বল শূন্য হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যে এম এ ভেক্টর সমান শূন্য, তাই না? যদি এফ শূন্য হয়ে যায়, তাহলে এম এ শূন্য হয়ে যাবে। এখন লক্ষ্য করো যে এখানে দুটি রাশির গুণফল হলো শূন্য, একটি হলো ভর এবং একটি হলো ত্বরণ। দুটো রাশির গুণফল কখন শূন্য হবে? যখন এই দুটো রাশির কোনো একটি অবশ্যই শূন্য হবে। কোনো একটি যদি শূন্য হয়, তাহলেই এই রাশি দুটির গুণফল শূন্য হতে পারে, অথবা দুইটা রাশি যদি শূন্য হয়, তাহলে তাদের গুণফল শূন্য হতে পারে। এখন এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই দুটির মধ্যে এম এবং এ, ভর এবং ত্বরণের মধ্যে যে কোনো একটি শূন্য। প্রথমে মনে করি এম শূন্য। এম কি? বস্তুর ভর। এম কি শূন্য হতে পারে? কোনো বস্তুর ভর কিন্তু কখনো শূন্য হতে পারে না। তাহলে আমরা বলবো যে এম নট ইকুয়াল জিরো। আমরা যে ধরে নিলাম যে ভর শূন্য, সেটা আসলে সঠিক নয়। আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না, তাই এম নট ইকুয়াল জিরো। যদি এম শূন্য না হয়, তাহলে কে শূন্য হবে? যদি এম শূন্য না হয়, তাহলে অবশ্যই এ শূন্য হবে, তাই তো? তাহলে বস্তুর ত্বরণ এ শূন্য হতে পারে। যদি বস্তুর ভর শূন্য না হয়, তাহলে ত্বরণ শূন্য হতে পারে। এখন ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি ত্বরণ কাকে বলে। আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিভি বাই ডিটি, ঠিক না? ডিভি বাই ডিটি, যে ত্বরণ হলো বেগ বাই সময়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগ বাই ক্ষুদ্র সময়। ক্ষুদ্র সময়ের জন্য বেগের ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ক্ষুদ্র ত্বরণ বলতে পারবো। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি সমান শূন্য, তাই না? বা ডিভি সমান শূন্য লিখতে পারি। যদি আমরা উভয় পাশে ডিটি দ্বারা গুণ করে দিই, বা ডিটিকে যদি আমরা ডান পাশে এনে গুণ করি, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু শূন্য লিখতে পারি। এখন যদি এই রাশিটিকে আমরা সমাকলনের মধ্যে নিয়ে আসি, যদি সমাকলন করি, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিভি ভেক্টর সমান শূন্য। সমাকলন করে মানে ইন্টিগ্রেশন করে, ঠিক আছে না? ইন্টিগ্রেশন করে, সমাকলন করে। এখন কথা হলো সমাকলন করছি কেন? কারণ আমরা বলেছি যে কোনো একটি সময়ের বেগ বা ক্ষুদ্র একটি সময়ের বেগ। এখন ক্ষুদ্র একটি বেগ নিয়ে না ভেবে যদি সম্পূর্ণ বেগের কথা চিন্তা করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বেগগুলিকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, যোগজীকরণ করতে হবে, সমাকলন করতে হবে। তাই আমরা ইন্টিগ্রেশন করেও দেখলাম কোনো এক জায়গার বেগ, ক্ষুদ্র ক্ষুদ্র বেগগুলি যদি শূন্য হয়, তাহলে অসংখ্য বেগ যোগ করলেও তো সেই শূন্যই পাওয়া যাবে, তাই তো? তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রেও শূন্যই পাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি? যে এখান থেকে যে বেগ আসলে অপরিবর্তিত থাকছে। বেগ কি থাকছে? অপরিবর্তিত থাকছে, অর্থাৎ বেগ হচ্ছে ধ্রুবক। এখানে বেগ কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে কি বলতে পারি? যে প্রাথমিক অবস্থায় যে বেগ ছিল এবং শেষেও বেগ
তাই ছিল। যদি প্রাথমিক অবস্থায় বেগ শূন্য থাকে তাহলে শেষ অবস্থায়ও বেগ শূন্য, অর্থাৎ বস্তুটির স্থির ছিল, বস্তুটির কোনো পরিবর্তন হয়নি। কখন বস্তুটির পরিবর্তন হয়নি? কিসের পরিবর্তনে? বেগের। বস্তুর বেগের পরিবর্তন কখন হয়নি? যখন এফ শূন্য ছিল, তাই না? যখন বল প্রয়োগ শূন্য, যখন কোনো বল প্রয়োগই হয়নি, তখন বেগেরও কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বেগ আছে ধ্রুবক। তাহলে এই কথাটাই কিন্তু নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছিল। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র পেয়ে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে যদি বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হয় বা নিট বল যদি শূন্য হয়, তাহলে তার বেগ অপরিবর্তিত থাকে বা বেগ ধ্রুবক থাকে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র, তাই না? নিউটনের প্রথম সূত্র। এখন লক্ষ্য করো, আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা যে প্রথম যে কথাটা বলেছিলাম যে আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র প্রতিপাদন করার চেষ্টা করব, আমরা কিন্তু তা করে ফেলেছি। এখন আর একটা কথা আমরা বলেছি যে নিউটনের তিনটি সূত্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে তা আমরা দেখাবো। নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রমাণ করার ক্ষেত্রে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করার ক্ষেত্রেই কিন্তু আমরা একটা সম্পর্ক লক্ষ্য করেছি, তাই না? যে দ্বিতীয় এবং প্রথম সূত্রের মধ্যে একটি সম্পর্ক আছে। আবার দেখো, যদি বেগ ধ্রুবক হয়, যদি বেগ ভি ধ্রুবক হয়, তাহলে বস্তুর ভর বেগ অবশ্যই ধ্রুবক হবে। যেহেতু বেগ ধ্রুবক, সুতরাং অবশ্যই এর ভর বেগ এম ভি ধ্রুবক হবে, ঠিক কিনা? বেগ ধ্রুবক হলে ভর বেগও ধ্রুবক হবে। যেহেতু যদি ভরবেগ ধ্রুবক হয়, তাহলে এই যে রাশিটি, যে সমীকরণটি, আমরা একটু কাজ করি এই সমীকরণ নিয়ে। আমরা এই সমীকরণটিকে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, ব্যবকলন করতে চাই। যদি করি তাহলে কি দাঁড়ায়? ডিপি ভেক্টর বাই ডিটি সমান এম, যেহেতু এম ধ্রুবক, এম অপরিবর্তিত রাশি, তাই আমরা একে বাইরে রাখছি, ডি ভি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি। কী করলাম? উভয় পাশে অন্তরীকরণ করে বা ব্যবকলন করে, অন্তরীকরণ করে বা ব্যবকলন করে। কি বলেছি কথাটি? আমরা বলেছিলাম যে যেহেতু বেগ ধ্রুবক, সুতরাং এই বস্তুর ভরবেগও ধ্রুবক হবে। যদি ভরবেগ ধ্রুবক হয়, তাহলে পি ভেক্টর সমান এম ভি সমান হলো ধ্রুবক। তাহলে এই যে সম্পর্কটি আমরা পেয়েছি, এই যে সমীকরণটি আমরা পেয়েছি, এই সমীকরণটিকে আমরা কি করলাম? অন্তরীকরণ করলাম। কার সাপেক্ষে অন্তরীকরণ করেছি? টি এর সাপেক্ষে। ঠিক আছে, এই কথাটা এখানে আমরা লিখে নিতে পারি যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা পাচ্ছি ডিপি বাই ডিটি সমান এম ডিভি বাই ডিটি, তাই তো? এখন লক্ষ্য করো যে ডিপি বাই ডিটি সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি যে বেগ বাই সময় মানে হলো ত্বরণ, বেগ বাই সময় মানে ত্বরণ। তাহলে ডিভি বাই ডিটির পরিবর্তে লিখতে পারি এম এ। আবার আমরা জানি যে ভর গুণ ত্বরণ সমান হলো বল, তাই না? অর্থাৎ এম গুণ এ সমান এফ। তাহলে কি আমরা এম এর পরিবর্তে এফ লিখতে পারি না? আমরা যদি একটু পক্ষান্তর করে লিখি, এম এ এর যদি এই পাশে লিখি যে এফ ভেক্টর সমান ডিপি বাই ডিটি, তাহলে আমরা এম এর পরিবর্তে লিখতে পারলাম কি? এফ ভেক্টর। এটাও কিন্তু একটা সম্পর্ক, তাই না? কোথা থেকে পাচ্ছি? যে ভরবেগ যখন ধ্রুবক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি? যে ভেক্টর সমান ডিপি বাই ডিটি, অর্থাৎ ভরবেগ কার সমান? প্রযুক্ত বলের সমান। ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের যে হার, এই ভরবেগের হার কার সমান? প্রযুক্ত বলের সমান, তাই না? প্রযুক্ত বলের সমান। আমরা জেনেছিলাম যে ভরবেগ প্রযুক্ত বলের সমানুপাতিক দ্বিতীয় সূত্র থেকে, তাই না? দ্বিতীয় সূত্রটা কি মনে আছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? এবং
এর ভরবেগের পরিবর্তনের যে দিক সেটি কোন দিকে হবে, প্রযুক্ত বলের দিকে। এই কথা বলা ছিল নিউটনের দ্বিতীয় সূত্রে। সেই কথাটাই কিন্তু এখানে প্রমাণিত হয়েছে, তাই না, যে প্রযুক্ত বল কিসের সমানুপাতিক আমরা পাচ্ছি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের যে পরিবর্তন তার হার এর সমানুপাতিক কী পাচ্ছি আমরা, প্রযুক্ত বল। প্রযুক্ত বল, তাহলে এটাই হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে আবার একটা জিনিস লক্ষ্য করো যে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভরবেগ, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, যে সংঘর্ষের পূর্বের এবং পরের ভরবেগের পরিবর্তন, ভরবেগ কী হয়, সমান হয় এবং পরস্পর বিপরীতমুখী, তাই না। যদি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তাহলে সংঘর্ষের আগের এবং পরের ভরবেগের যে পরিবর্তন তা পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়, তাই তো। অর্থাৎ dp1 যদি আমরা বলি ডিভাইডেড বাই ডিটি সমান dp2 ভেক্টর ডিভাইডেড বাই ডিটি মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দ্বারা পরস্পর যে বিপরীতমুখী তাই বোঝানো হয়েছে। তাহলে ভরবেগের ক্ষেত্রে, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর প্রাথমিক ভরবেগ এর যে হার এবং সংঘর্ষের পরে বস্তুটির ভরবেগের যে হার তারা পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা আমরা কোথায় পাই, এই কথাটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পেয়েছি, সংঘর্ষ থেকে পেয়েছি, তাই না। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে আমরা আসলে কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ddt mv1 ভেক্টর সমান মাইনাস ddt mv2 ভেক্টর লেখা যায়। আচ্ছা, যদি লেখা যায়, যেহেতু একাধিক বস্তু তাই আমরা m1 m2 বলছি, তাহলে এইখান থেকে আবার আমরা যেহেতু m ধ্রুব রাশি একে আমরা বাইরে রাখছি, বাইরে রেখে আমরা লিখি ddt v1 ভেক্টর সমান মাইনাস m2 ddt v2 ভেক্টর লেখা যায়। আচ্ছা, যদি লেখা যায় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে m1 এবং dv1 বাই dt মানে হলো a1, তাই না, ত্বরণ। আচ্ছা, আবার এখান থেকে আমরা লিখতে পারি m2 a2 ভেক্টর। তাহলে কি পাচ্ছি এখানে বলো, যে সেই কথা, সেই পুরনো কথা যে ভর গুণ ত্বরণ সমান বল f, তাহলে এখানে f1 সমান মাইনাস f2 ভেক্টর। তাহলে কি পাচ্ছি, যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, নিউটনের সূত্র, তাই না। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটাই কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। তাহলে প্রত্যেকটা সূত্রের সাথে নিউটনের যে তিনটি সূত্র আছে, সূত্রগুলি কি, প্রথম সূত্রটি হলো বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুর, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকবে, অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, তাই না। বেগের কোনো পরিবর্তন হবে না, বেগের কোনো পরিবর্তন হবে না মানে বেগের মান অথবা দিক অথবা মান এবং দিক কোনোটিরই কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয় সূত্রটি কি, দ্বিতীয় সূত্রটি ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুতে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের যে দিক তা প্রযুক্ত বলের দিকে হবে, তাই তো। এবং তৃতীয় সূত্রটি হলো বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী, তাই তো। সেই কথাটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করেছি। এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল বোঝায়। তাহলে এটা হলো সেই নিউটনের তৃতীয় সূত্র এবং এই যে তিনটি সূত্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আমরা আজকের আলোচনায় তা দেখালাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।